আসছে অর্থবছরের ঘোষিত বাজেটে বাড়েনি করমুক্ত আয়ের সীমা, যার ফলে চড়া মূল্যস্ফীতির এই বাজারে ভোগান্তিতে পড়তে যাচ্ছেন স্বল্প আয়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠী, যাদের আয় আর ব্যয়ের মধ্যে রয়েছে বড় ধরনের বৈষম্য। আর্থিক অবস্থা বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরা বলছেন, ধরতে হবে কর ফাঁকি দেওয়া রাঘব বোয়ালদের। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন ভুইয়া। 2 দশক ধরে এই রাজধানীতে বসবাস 50 ঊর্ধ্ব আরাফাত হোসেনের। চাকরি করতেন একটি ওষুধ কোম্পানিতে, 8 মাস ধরে সেটিও আর নেই। তাই ক্ষুদ্র একটি ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে এই শহরের বুকে টিকে থাকতে তার চলছে এখন প্রাণান্তকর চেষ্টা। দুর্মূল্যের এই বাজারে সেখানেও হাতছাড়ার জো নেই। সাথে যোগ হয়েছে বাজেটে করমুক্ত আয়ের সীমা না বাড়ানোর দুশ্চিন্তা। সংসার চলুক আর নাই চলুক, অন্তত 5% হারে কর প্রতি বছর তাকে দিতেই হবে। জিনিসপত্রের দাম খুব ঊর্ধ্বমুখী। এ পর্যায়ে আমাদের সংসার চালাই দুর্বিষহ জীবনযাপন হয়ে গেছে। এখন আমরা এই করের আওতায় বললে তো আমাদের আরও বিভাগে পড়ে যাবো। যে আমাদের করের আওতায় নিলে আমাদের তো জীবনমান নির্ধারণ করাই কষ্ট হয়ে যাবে। আরাফাতের মতো দেশের কয়েক কোটি মধ্যবিত্তই এখন এমন দুঃসহ চাপে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সাম্প্রতিক এক গবেষণা বলছে, বছর জুড়ে গড়ে প্রায় 10% মূল্যস্ফীতির চাপে ঢাকায় 4 সদস্যের একটি পরিবারের কোনো মতে খেয়ে পড়ে টিকে থাকতে প্রয়োজন মাসে অন্তত 40,000 টাকা। খাবারেই যেখানে খরচ 24,000। এরপর যেখানে সঞ্চয় হয় না সেখানে সরকারকে কর দেওয়ার চিন্তাই যেন অবান্তর। তাই কর কাঠামোয় সুশাসন নিশ্চিত করতে উপরের স্তরে করের হার বাড়ানোর পরামর্শ এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। আসলে এটা বাস্তবমুখী হওয়া উচিত হতে পারে যদি যারা সক্ষম তারা যদি ন্যায়সঙ্গতভাবে নিয়মতান্ত্রিকভাবে কর দেয়, তাহলে আর আমার এই নিচের এই এদেরকে এত করতে হয় না। কারণ এদের করা মানে তো অনেক কষ্ট। এটা যৌক্তিকভাবে হতো, সেটা হলো যে নিম্ন আয়ের যারা করদাতা আছেন তাদেরকে আর একটু বেশি স্বস্তিটা দেওয়ার ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটু চিন্তা করা উচিত। বিশেষত এইটা স্বাভাবিক সময়ের সাথে চিন্তা করলে হবে না, কারণ এখন একটা উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাচ্ছি আমরা, যেটা পুরোপুরি সরকারি হিসাবের ভিতরেও আসছে না। এনবিআরের জন্য চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় 17% বেশি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখায় দেশে বাড়ছে না প্রকৃত করদাতা। প্রস্তাবিত বাজেট নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র সেমিনারে বক্তারা বলেন, এনবিআরের এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জনমনে ধূম্রজাল তৈরি হয়েছে। আর ব্যবসায়ীদের অভিযোগ, বারবার দাবি সত্ত্বেও করবান্ধব ব্যবসার পরিবেশ নিশ্চিতে প্রত্যাশিত পদক্ষেপের দেখা মেলেনি ঘোষিত বাজেটে। তৈরি পোশাকের মতো রপ্তানি নির্ভর বাণিজ্যের হাত ধরেই শক্তভিত বাংলাদেশের অর্থনীতির, যেখানে যন্ত্রপাতি আমদানিও বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু বাণিজ্যের এই ধারায় পদ্ধতিগত নানা জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ব্যবসায়ীরা। IBFB আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের নানা অপ্রাপ্তি যেন উঠে এলো নতুন করে। ব্যবসায়ীরা বলেন, প্রত্যাশা অনুযায়ী সংস্কার হয়নি বাজেটে, যা ব্যাঘাত ঘটাবে স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায়। এ সময় ঘোষিত বাজেটে শিল্প সহায়ক নীতির অভাব রয়েছে বলে জানান এনবিআরের সাবেক চেয়ারম্যান। বাজেটে আরও আমরা অনেক বেশি প্রত্যয় করেছিলাম রিফরমেশনস। আমরা রিফরমেশনসের গাইডলাইন পাই নাই এরভাবে, এটা আমরা কিন্তু আগেই বলেছি। এই রিফরমেশনসটা দরকার যুগোপযোগী। আইনের শুধু ফাইন আর রাখলে এটা কস্ট অফ ডুইং বিজনেসের একটা বড় প্রবলেম। আর হচ্ছে ওই অফিসারের স্বেচ্ছা ক্ষমতার ব্যাপার। আমি ইচ্ছা করলে 500 করতে পারি, আমি ইচ্ছা করলে 450 করতে পারি, 300 করতে পারি। এইটা না রেখে একটা সমহারে সিস্টেমেটিক হওয়া উচিত। আলোচনায় থাকা কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ নিয়ে এনবিআরের সিদ্ধান্ত জনমনে ধূম্রজাল তৈরি করছে বলেও জানান বক্তারা, যা নতুন করদাতা তৈরিতে বাধার সৃষ্টি করছে বলেও জানান কেউ কেউ। এ সময় কাস্টমস আইন বাস্তবায়ন নিয়ে সবার সাথে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। 15% যেই বলা হচ্ছে, সেই তখন যিনি রেগুলার কর দিচ্ছেন তিনি তো এটা খুব সংক্ষুব্ধ হবে, স্বাভাবিক হবে, হতাশ হবে। আইন পাশ করবার আগে
যতটা পরীক্ষা নিরীক্ষা করে সকলের সাথে আলাপ করে যদি এটা করা হয় তাহলে সেটা বাস্তবায়ন করা সহজ হয়। রাজস্ব বোর্ড নয়, জনগণের উপর চাপানো অতিরিক্ত কর শুল্কের দায় সংসদের বলেও জানান বক্তারা। জনগণের উপরে শুল্ক যা চাপানো হচ্ছে, দেওয়া হচ্ছে, সব দায়িত্ব কিন্তু সংসদের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতে থাকা 27.5% কর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পথে বড় বাধা, এমন অভিযোগ ব্যবসায়ীদের। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় প্রযুক্তি খাতের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে বেসিস এবং বেসরকারি গবেষণা সংস্থা PRI। বক্তারা বলেন, বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও দক্ষ জনবল সরবরাহ করা সম্ভব হচ্ছে না, যার বড় কারণ সরকারি নীতির পদ্ধতিগত জটিলতা। PRI-এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, প্রযুক্তি খাতে সমৃদ্ধির জন্য টানতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। মানব সম্পদ হচ্ছে মানে অস্ত্র কাঁচামাল। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার কাঁচামালের বেনিফিটটা এই মানুষগুলো যখন ছেলেমেয়েরা বেরোচ্ছে, তাদেরকে ট্রেন করাতে হচ্ছে, সেই ট্রেনিং এর পেছনে আমার 27.5% ট্যাক্স ভ্যাট দিতে হবে কেন? বেসিসকে একটা রোডম্যাপ তৈরি করতে হবে টুয়ার্ডস দ্য 5 বিলিয়ন টার্গেট। এটা একলা হবে না। দর্শক, রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর বাজেট সংলাপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণে একটা চাপের মধ্যে রয়েছে, যেহেতু আমাদের সুদের হারটা ছেড়ে দেওয়া হয়েছে বাজারের উপরে, সেটা তো না ছাড়ার কোনো উপায় ছিল না, না ছেড়ে। কিন্তু এই যে সরকারি যদি ঋণ বেড়ে যায় তাহলে তাদের জন্য এটা আরও কষ্টকর হবে একদিকে। অন্যদিকে হচ্ছে যে সরকারের যে এই যে ঋণের উপর নির্ভরশীলতার কারণে সুদ বাবদ ব্যয় সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। বৈদেশিক উৎস থেকে, ফরেন এড থেকে আসার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমরা সবসময় জানি যে বৈদেশিক যে উৎস থেকে পাওয়াটা নির্ভর করে আমরা বৈদেশিক সাহায্য নির্ভর প্রকল্পগুলো কিভাবে কত দ্রুত বাস্তবায়ন করব সেটার উপরে। এখন যদি 3 নাম্বার অবজারভেশনে আমরা যাই, তাহলে যে সরকারি ব্যয়ের ক্ষেত্রে যে প্রাধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। প্রাধিকারগুলোর মধ্যে আমরা দেখছি যে দুটো বিষয় সবসময়, একটা থাকে তো সরকারি সেবা, জনসেবা খাত এবং সুদ পেমেন্ট। এই দুটোই কিন্তু উন্নয়নের জন্য জনসেবার কিছুটা প্রয়োজন, কিন্তু সুদের হারটা তো একেবারেই, যে আমরা এত বেশি বেশি করে ঋণ নিচ্ছি সেটা আমাদের আসলে আমাদের যে স্টক, আমাদের যে রিজার্ভ সেখান থেকেও চলে যাচ্ছে। এই যে জনসেবা এবং সুদের হার বাবদই দুটো খাতেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবং তারপরে আরেকটি উল্লেখযোগ্য বিষয় দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার এবং কৃষি খাতের যে বরাদ্দ সেটা কিন্তু কমে গেছে। অথচ আমরা দেখি যে বাজেটে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ওনারা বলছেন যে উই হ্যাভ গিভেন the highest priority for education, health, agriculture, local government and rural development, power communication and science and technology in our budget. কিন্তু আমরা যদি দেখি এই টেবিলের মধ্যেই যে কোন কোন খাতে, একটু আগেই বললাম যে LGRD, এগ্রিকালচার সেটা, এবং শিক্ষা, স্বাস্থ্য, সেগুলোর ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এখানে যেটা দেখানো হয় সেটা তো আমরা সবসময় বলে আসছি যে শিক্ষা এবং প্রযুক্তি, রূপপুর পারমাণবিক প্রকল্পের যে প্রযুক্তি নেওয়া হয়, ওটার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়, এগুলোকে একসাথে করে আসলে এটাকে বড় দেখানো হয়। দর্শক, রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে CPDর বাজেট সংলাপ, সরাসরি ছিলাম সেখানে। আবারও বাড়ল স্বর্ণের দাম। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের কিনতে ক্রেতাদের গুনতে হবে 1,16,954 টাকা। এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। এর আগে 8 জুন স্বর্ণের দাম কিছুটা কমানোর পর আবার ভরি প্রতি 1073 টাকা বৃদ্ধি করা হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সমন্বয় করে নতুন দর প্রকাশ করা হয়েছে বলে জানায় সংস্থাটি। এছাড়াও বেড়েছে 21 ক্যারেট ও 18 ক্যারেট। নেপাল থেকে 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার, যার প্রতি ইউনিটের খরচ পড়বে 8 টাকা 17 পয়সা। এই প্রস্তাব সহ মোট 15টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ভারত হয়ে বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে দিতে হবে ইউনিট প্রতি 0.06 রুপি, দিতে হবে ট্রান্সমিশন খরচও।
এছাড়া জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার, যেখানে শুধু জাহাজ ভাড়া পড়বে 13,876 কোটি টাকা। এছাড়া টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে কেনা হবে 10,000 টন মসুর ডাল, যাতে খরচ পড়বে 205 কোটি টাকা। আর 2.25 কোটি লিটার সয়াবিন তেলের জন্য লাগবে 332 কোটি টাকা। আইনি ও নীতিগত জটিলতা দূর করে ঝুট কাপড় আমদানির অনুমতি চান তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, তা করা গেলেই খাতের রপ্তানি কয়েক গুণ বাড়ানো সম্ভব হবে। মঙ্গলবার রাজধানীতে শুরু হওয়া ইকোনমি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি তোলেন ব্যবসায়ীরা। বলেন, ঝুটের পুনর্ব্যবহার করে কাপড় আর সুতা তৈরি করতে গড়ে উঠেছে বেশ কিছু রিসাইক্লিং সেন্টার, কিন্তু পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত পরিমাণে। অনুষ্ঠানে স্থানীয় পোশাক রপ্তানিকারকরা জানান, ক্রেতাদের চাহিদা বিবেচনায় এরই মধ্যে কারখানায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। স্থাপন করা হয়েছে সবুজ কারখানা, বেড়েছে উৎপাদন খরচ। এসবের সমন্বয়ে দরকার পোশাকের বাড়তি দাম। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর, যেখান থেকে সরবরাহ হয় দেশের ট্যানারির চাহিদার অন্তত 30%। ব্যবসায়ীদের প্রত্যাশা, আগের চেয়ে বাড়বে চামড়া সরবরাহ। তবে ভোগান্তিতে ফেলতে পারে লবণ সিন্ডিকেট চক্র। রয়েছে কাঁচা চামড়া পাচারের শঙ্কাও, যদিও প্রশাসন এসব বিষয়ে তৎপর বলে জানালেন জেলা প্রশাসক। আসছে কোরবানির ঈদ, তাই ব্যস্ততা বেড়েছে নাটোরের চামড়া ব্যবসায়ীদের। চলছে গুদাম ও আড়ত খালি করার কাজ। ব্যবসায়ীরা জানান, আগের চেয়ে বাড়বে চামড়ার সরবরাহ, তবে ভোগান্তিতে ফেলতে পারে ট্যানারি মালিকদের কাছে রয়ে যাওয়া আগের বকেয়া। সক্রিয় কাঁচা চামড়া পাচারকারী চক্রও। এই বছর আমরা নগদ ছাড়া বাকি বেশি নেই, সম্পূর্ণ চামড়া আমরা নগদ বেশি। এই বছর পুরাতন টাকা আমরা কোম্পানিদের কাছে পাবো, সে টাকা এখনও অনাদায়। এই দিব এগুলো আমাদেরকে ঘোরায়। গত বছরের তুলনায় এই বছর আমরা আশা করতেছি নাটোরে চামড়া অধিক আমদানি হবে এবং আমরা অধিক মুনাফা অর্জন করব। চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া, যেখানে দাবি লবণ সিন্ডিকেটের তৎপরতা বন্ধের। করোনা পরবর্তী কয়েক বছরের তুলনায় এবার আমদানি অনেকটাই বেশি হবে বলে আশা করছি, কারণ চামড়া নাটোরে গত বছর প্রায় নগদেই বেচা কেনা হয়েছে। পূর্বের টাকা আমরা যদিও এখন পর্যন্ত কোনো পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু হালের যে চামড়াগুলো এগুলো আমরা নগদ টাকায় বেচা কেনা করেছি। লবণ সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নেই। সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, সেই মূল্যে লবণ বেচবে বলে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের বিসিকের কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন, তারা সহ আমাদের প্রশাসনের সর্বাত্মকভাবে নজরদারি থাকবে। ছাগলের চামড়া সংরক্ষণে বিসিকের সহায়তায় জেলার কমি মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে জেলা প্রশাসন। রয়েছে বাড়তি নজরদারি। ছাগলের যে চামড়াটি রয়েছে ওটি সংরক্ষণের জন্য প্রায় 1 কেজি করে লবণ লাগে। এটি আমরা জেলা প্রশাসন এবং বিসিকের পক্ষ থেকে আমরা এটা সরবরাহ করব। যে মাদ্রাসা আমাদেরকে তাদের দাবি জানাবে। স্থানীয় চামড়া বাজার থেকে কোরবানির ঈদে গরু ছাগল মিলিয়ে প্রায় 12 লাখ চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা, আর প্রায় 30 জেলার চামড়া বিক্রি হয় নাটোরের আড়ত থেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি 2023-24 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা কমে হবে 5.7%, এমন তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। তবে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে 5.7% হবে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে 2023-24 অর্থ বছরে প্রবৃদ্ধি দেখানো হয়েছে 5.8%। প্রস্তাবিত বাজেটে আগামী 2024-25 অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে 6.8%। দেশে আমদানি নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ ঋণ খেলাপি তৈরি হওয়ায় প্রভাব পড়েছে প্রবৃদ্ধির হারে। চলমান অর্থনৈতিক অবস্থায় সরকারের ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বাজেটের 14% বেশি অর্থ, যা উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নতুন চ্যালেঞ্জের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বক্তারা। তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া 5টি খাতের মধ্যে শিক্ষার স্থান
ইতিবাচক বলেও উল্লেখ করেন তারা। এ সময় সাবেক পরিকল্পনা মন্ত্রী বলেন, বাজেটের অর্থের সুষ্ঠু ব্যবহারে ঘাটতি রয়েছে। র্যাপিডের চেয়ারম্যানের অভিযোগ, রাজনীতিবিদরা সরকারি আমলাদের ভুল ধরতে না পারায় নীতিগত সমস্যা বাড়ছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর এখনকার আয়োজন এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।